আপনাদের অনেকেরই প্রশ্ন থাকে স্পিকিং টেস্টের দিন আসলে কি হয় বা স্পিকিং টেস্টের ওভারঅল ফরম্যাটটা কিভাবে পরীক্ষাটি হয়। তাই আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব স্পিকিং এর একদম প্রত্যেকটা ভাগ সম্পর্কে, কোন ভাগে কি ধরনের প্রশ্ন এসে থাকে, কোন ভাগে অ্যাকচুয়ালি কি হয় সেগুলো নিয়ে। তো একদম প্রথমে আমরা যদি বলি, আপনি আপনার স্পিকিং টেস্ট দিতে রুমে ঢুকলেন, আপনার সাথে সবচেয়ে প্রথমে কি হবে? সবচেয়ে প্রথমে এক্সামিনার বা যিনি আপনার পরীক্ষাটি নিচ্ছেন তিনি আপনাকে আপনার পাসপোর্ট বা আপনার ভ্যালিড একটি আইডি দেখাতে বলবেন। এখানে আপনার কেয়ারফুল থাকতে হবে, সাবধান থাকতে হবে, আপনি যাতে যেই আইডি ব্যবহার করে বা যেই পাসপোর্ট ব্যবহার করে আপনি আপনার আইএলটিএস এর রেজিস্ট্রেশনটি করেছেন, ঠিক ওই পাসপোর্টটা বা ওই আইডিটাই যাতে আপনি এখানে এক্সামেও নিয়ে যান। আপনাকে সেটা দেখাতে বলবে। সেটা দেখানোর পরে আপনার স্পিকিং এক্সামটা শুরু। আপনার স্পিকিং এক্সামের একদম পার্ট 1-এ সাধারণত খুব বেসিক প্রশ্ন করা হয়ে থাকে। ধরেন আপনি কোত্থেকে এসছেন, আপনি কি করেন, কোন জায়গায় থাকেন ইত্যাদি। এই টাইপের বেসিক কোয়েশ্চেনগুলো বা ইন্ট্রোডাক্টরি কোয়েশ্চেনগুলো করার পরে সাধারণত এক্সামিনার তার টপিকটা একটু চেঞ্জ করবে এবং আপনাকে অন্যান্য কিছু বিষয় নিয়ে প্রশ্ন করবে। যেমন তারা হয়তো বা জানতে চাবে আপনার হবি কি, আপনার পছন্দের কাজ কি, তারা হয়তো বা জানতে চাবে আপনি কি ধরনের কাজ করেন, তারা হয়তো বা এটাও জানতে চাইতে পারে আপনার ডেইলি রুটিন কিরকম বা আপনার ওভারঅল লাইফস্টাইলটা কিরকম। এটা দিয়ে তারা আপনার সাথে কথাবার্তা বলা স্টার্ট করবে। এই ধরনের প্রশ্নগুলো খুবই স্ট্রেট ফরওয়ার্ড হয়, একটু বুঝে শুনে অ্যান্সার করে দিলেই কিন্তু হয়ে যায় কাজটা। তাই আমরা স্পিকিং পার্ট 1-এ চেষ্টা করবো আমাদেরকে যেটা জিজ্ঞেস করা হচ্ছে সেই টপিকের সাথে রেলেভেন্ট থেকে বা সেই টপিকের সাথে রেলেভেন্ট যে ইনফরমেশনগুলো আছে সেগুলো যাতে আমরা আমাদের এক্সামিনারকে খুব স্মার্টলি প্রেজেন্ট করতে পারি। এরপরে চলে আসি স্পিকিং পার্ট 2-তে। স্পিকিং পার্ট 2-তে সাধারণত আমাদেরকে একটি কিউ কার্ড দেওয়া হয় বা একটি টাস্ক কার্ড দেওয়া হয়, যেখানে একটা মেইন টপিক বলা থাকে এবং টপিকের নিচে কিছু পয়েন্টার্স থাকে, যে পয়েন্টারগুলো নিয়ে আমাদের কথা বলতে হয়। যেমন আপনাকে হয়তো বা জিজ্ঞেস করতেই পারে যে আপনার ফেভারিট ওয়েবসাইট সম্পর্কে আমাদেরকে একটু বলুন, ডিসক্রাইব ইউর ফেভারিট ওয়েবসাইট। সো এটা আপনার মেইন টপিক থাকবে এবং এটার আন্ডারে কিছু সাব টপিক থাকবে। হয়তোবা সাব টপিকগুলো এমনও হতে পারে যে আপনি এই ওয়েবসাইটটা কিসের জন্য ব্যবহার করেন, ডিসক্রাইব হোয়াট ইউ ইউজ দ্য ওয়েবসাইট ফর। তারপরে তারা আপনাকে জিজ্ঞেস করতে পারে যে এই ওয়েবসাইটটা আপনি কত ঘন ঘন ব্যবহার করেন, ডিসক্রাইব হাউ অফেন ইউ ইউজ দ্য ওয়েবসাইট। সো এখানে আপনাকে কত ঘন ঘন আপনি ব্যবহার করছেন সেটা সম্পর্কে জিজ্ঞেস করা হয়। এরপরে তারা হয়তো আপনাকে এটাও জিজ্ঞেস করতে পারে যে এই ওয়েবসাইট সম্পর্কে কিছু নেগেটিভ দিকগুলোও আমাদেরকে একটু বলেন, যে ডিসক্রাইব আ ফিউ নেগেটিভ অ্যাসপেক্টস অফ দ্য ওয়েবসাইট। যে আপনার ফেভারিট ওয়েবসাইট কিন্তু তার সত্ত্বেও এই ওয়েবসাইটের কিছু ত্রুটি রয়েছে বা কিছু ডিসঅ্যাডভান্টেজেস রয়েছে। সো এভাবে করে আপনাকে কিন্তু কয়েকটা পয়েন্টার তারা দিয়ে দিবে এবং এই পয়েন্টারগুলোর সাথে রেলেভেন্ট থেকেই আপনাকে কিন্তু আপনার অ্যান্সারটাকে আরো ইলাবোরেট করতে হবে। এটাকেই কিউ কার্ড বলা হয়। এবং আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, এই কিউ কার্ডে কি বলবেন আপনি, এটার জন্য আপনাকে 1 মিনিটের প্রিপারেশন টাইম দেওয়া হয়, যেই টাইমটাতে আপনি আপনার নোটগুলো লিখে নেবেন যে আপনি কি নিয়ে কথা বলবেন। এরপরে আপনাকে 2 মিনিট সময় দেওয়া হয় ওই টপিকের উপর বিস্তারিত আলোচনা করতে, একটা মনোলগ দিতে। মানে এই টাইমটাতে এক্সামিনার আপনাকে ইন্টারাপ্ট করবে না, আপনার কাছে একদম আনইন্টারাপ্টেড 2 মিনিট সময় থাকবে। এই 2 মিনিট আপনাকে টানা কথা বলতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা আমাদের অ্যান্সারটা খুব আগে শেষ করে ফেলি। এটা নিয়েও আমাদের কেয়ারফুল থাকতে হবে যাতে আমরা যতটুকু সম্ভব এই ফুল 2 মিনিটসটাকে ইউজ করতে পারি। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের অ্যান্সার 2 মিনিটের মধ্যেও শেষ হয় না। এটা নিয়েও আমাদের কেয়ারফুল থাকতে হবে। আমরা যত বেশি প্র্যাকটিস করব তত দেখা যাবে যে আমরা ওই 2 মিনিটের কাছাকাছি একটা টাইমে আমাদের অ্যান্সারটা শেষ করতে পারবো। সেই জিনিসগুলো মাথায় রাখলে ইনশাআল্লাহ স্পিকিং পার্ট 2 সম্পর্কে আপনাদের একটা ফুল ধারণা থাকবে। এরপরে চলে আসি স্পিকিং পার্ট 3-তে। স্পিকিং পার্ট 3-তে সাধারণত পার্ট 2-তে ওই যে আপনি 2 মিনিট একটা মনোলগ দিয়েছিলেন না, যেটা সম্পর্কে আপনি টানা একটা টপিক নিয়ে কথা বলেছেন, সেই টপিকটা নিয়ে আপনাকে কিছু ফলো আপ কোয়েশ্চেন স্পিকিং পার্ট 3-তে করা হয়ে থাকে। এই টাইপের ফলো আপ কোয়েশ্চেনগুলোতে কিন্তু কোনো ধরনের রাইট আনসার বা রং অ্যান্সার নেই এবং এই টাইপের ফলো আপগুলোতে এক্সামিনার আপনার মতামত জানতে চাচ্ছে, আপনার ভিউজ সম্পর্কে জানতে চাচ্ছে, সেই টপিক নিয়ে আপনার নলেজ সম্পর্কে জানতে চাচ্ছে এবং আপনার থেকে একটু ডিপ আনসার খুঁজছে। সো এই পার্টটাতে আপনার একটু মাথায় রাখতে হবে, আপনাকে এক্সামিনার যেই ধরনের প্রশ্ন করবে সেই ধরনের প্রশ্নগুলো নিয়ে আপনি যাতে একটু চিন্তা ভাবনা করে অ্যান্সার দেন, একটু ডিপ নলেজ দেখাতে পারেন বা একটু ডিপ আইডিয়াস নিয়ে ডিসকাস করতে পারেন, আপনার ওপিনিয়নটা যাতে খুব সুন্দর করে দিতে পারেন। এটা আপনাকে খুব হেল্প করবে এবং আপনাকে অ্যান্সার গুছিয়ে আনতেও খুব সাহায্য করবে। এখন চলে আসি আমাদের যে স্পিকিং টেস্টটা হয় সেখানে আমাদেরকে কিসের উপর বা কোন ক্রাইটেরিয়াগুলোর উপর আমাদেরকে মার্ক করা হয়। 4টা ক্রাইটেরিয়ার উপর মার্ক করা হয়। তার মধ্যে একদম প্রথমটা হচ্ছে ফ্লুয়েন্সি অ্যান্ড কোহেরেন্স।
ফ্লুয়েন্সি অ্যান্ড কোহেরেন্স মানে আমরা আমাদের আইডিয়াগুলো ফ্লুয়েন্টলি আনইন্টারাপ্টেড ভাবে সুন্দর করে গুছিয়ে বলতে পারছি নাকি, এবং কোহেরেন্সের অর্থ হলো আমরা যেই আইডিয়াগুলো পরপর বলছি সেই আইডিয়াগুলো একটা আরেকটার সাথে সিকোয়েন্স মেনটেন করে বলতে পারছি নাকি, একটা আরেকটার সাথে একসাথে বললে বা পরপর বললে সেন্স মেক করছে নাকি, কোহেরেন্ট শোনাচ্ছে নাকি বা গোছানো শোনাচ্ছে নাকি। যেমন কোহেরেন্সের জন্য কিন্তু খুব ইন্টারেস্টিং একটা খুব কমন একটা টেকনিক হলো লিঙ্কিং ওয়ার্ডস ব্যবহার করা। রেলেভেন্ট লিঙ্কিং ওয়ার্ডস ব্যবহার করে আমরা কিন্তু আমাদের আনসারটা আরো অনেক কোহেরেন্ট বানাতে পারি। সো ফ্লুয়েন্সি এবং কোহেরেন্সের উপর আমাদের প্রথমত মার্ক করা হয়। তারপরে আমাদেরকে মার্ক করা হয় গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসির উপর, মানে আমরা ডাইভার্স গ্রামাটিক্যাল স্ট্রাকচারস ব্যবহার করতে পারছি নাকি, আমরা টেন্স বা ধরেন গ্রামারের যে বিভিন্ন অংশগুলো আছে, টেন্স ধরেন, পার্টস অফ স্পিচ ধরেন, সেন্টেন্স স্ট্রাকচারস বলেন, সেন্টেন্স কানেক্টরস বলেন, ইত্যাদি। গ্রামারের তো অনেক কিছু আছে। সো গ্রামারের যে বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে সেগুলো আমরা অ্যাকুরেটলি ব্যবহার করতে পারছি নাকি, এবং এনাফ রেঞ্জ। এনাফ রেঞ্জ মানে কি জানেন, ধরেন ডাইভার্স বা অনেক ধরনের গ্রামাটিক্যাল স্ট্রাকচারস আমরা ঠিকভাবে এফেক্টিভলি ব্যবহার করতে পারছি নাকি। যেমন আমরা কি শুধু সিম্পল সেন্টেন্সেস ব্যবহার করে কথা বলছি, নাকি আমরা সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স, অনেক ধরনের সেন্টেন্সেস স্ট্রাকচার একসাথে ব্যবহার করতে পারছি নাকি। সো এখানে কিন্তু আমাদের গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি, গ্রামার ঠিকঠাকভাবে ব্যবহার করছি নাকি, ভুলভাল গ্রামার ব্যবহার করছি নাকি, আমাদের ধরেন প্রেপোজিশনের ব্যবহারে ভুল হচ্ছে নাকি, আর্টিকেলের ব্যবহারে ভুল হচ্ছে নাকি, এই টাইপের কমন গ্রামাটিক্যাল মিস্টেকগুলো আমরা অ্যাভয়েড করতে পারছি নাকি, অ্যান্ড ওভারঅল আমরা ডাইভার্স গ্রামাটিক্যাল রেঞ্জ ব্যবহার করে কথা বলতে পারছি নাকি। তারপরে আমাদেরকে যেটার উপর মার্ক করা হয় সেটা হচ্ছে লেক্সিক্যাল রিসোর্স। লেক্সিক্যাল রিসোর্স আমাদের শব্দ ভান্ডার, ঠিক আছে, আমরা এনাফ অ্যাডভান্সড ভোকাবুলারি ব্যবহার করতে পারছি নাকি। আবার একটা কথা আপনাদেরকে বলে দেই, অ্যাডভান্সড ভোকাবুলারি ব্যবহার করার মানে এটা না যে আমরা যত বেশি সম্ভব একদম এক্সেসিভলি অ্যাডভান্স ভোকাবুলারি ইউজ করব। আমাদের কিন্তু রেলেভেন্স মাথায় রাখতে হবে যে আমরা যেই অ্যাডভান্স ভোকাবুলারিগুলো ইউজ করছি সেগুলো রেলেভেন্ট নাকি, ঠিক জায়গায়, ঠিক কনটেক্সটে, ঠিক সিচুয়েশনে, ঠিক সেন্টেন্সে আমরা ব্যবহার করছি নাকি, সেটাও আমাদের মাথায় রাখতে হবে। সো ব্যালেন্স থাকতে হবে, আমরা যাতে অফকোর্স অ্যাডভান্স ভোকাবুলারি যাতে ব্যবহার করি কিন্তু এক্সেসিভলি ইররেলেভেন্ট ভাবে যাতে আমরা ব্যবহার না করি। আমাদের লেক্সিক্যাল রিসোর্স কতটুকু রিচ, আমরা কত বেশি শব্দ জানি বা আমরা কত রেলেভেন্ট শব্দ জানি একটা সিচুয়েশনের সাথে, সেগুলোর প্রমাণ করা বা সেগুলো দেখানোর একটা খুব ভালো সুযোগ রয়েছে আমাদের স্পিকিং টেস্টে, এবং তাই আমাদের লেক্সিক্যাল রিসোর্স নিয়েও কিন্তু খুবই কেয়ারফুল থাকতে হবে। ফোর্থ যে ক্রাইটেরিয়াটার উপর আমাদের স্পিকিং টেস্ট মার্ক করা হয় সেটা হচ্ছে প্রোনাউন্সিয়েশন। অফকোর্স একটা স্পিকিং টেস্টে প্রোনাউন্সিয়েশনের উপর মার্ক না থেকে কিভাবে হবে, আমাদের প্রোনাউন্সিয়েশনগুলো অ্যাকুরেট নাকি, সঠিক নাকি, সেগুলো নিয়ে আমাদের অনেক কেয়ারফুল থাকতে হবে। আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিই, আপনাদের অনেকেরই মনে এই প্রশ্নটা থাকে যে আমরা যখন কথা বলবো আমরা কি ব্রিটিশ অ্যাকসেন্টে কথা বললে ভালো নাকি আমেরিকান অ্যাকসেন্টে কথা বলতে ভালো। এখানে আপনারা খেয়াল করে দেখেন যে এই চারটা ক্রাইটেরিয়া নিয়ে আমরা কথা বললাম, এই চারটার মধ্যে একটা ক্রাইটেরিয়াও কিন্তু অ্যাকসেন্টের উপর না। তার মানে আমরা কিন্তু কোনো একটা বিশেষ অ্যাকসেন্ট এখানে প্রাধান্য দিচ্ছি না, বা আইএলটিএস এর যে এক্সামিনাররাও আছে তারাও কিন্তু কোনো নির্দিষ্ট অ্যাকসেন্টকে অন্যান্য অ্যাকসেন্টের থেকে বেটার বলছে না। তার মানে আপনি আপনার আইডিয়া কতটুকু ক্লিয়ারলি বলতে পারছেন, আপনার প্রোনাউন্সিয়েশন কতটুকু সঠিক রাখতে পারছেন, আপনার গ্রামার কতটুকু ক্লিয়ার রাখতে পারছেন, আপনি ফ্লুয়েন্টলি কথা বলতে পারছেন নাকি, এবং আপনি লেক্সিক্যাল রিসোর্স অ্যাডিকুয়েটলি ইউজ করতে পারছেন নাকি, সঠিক শব্দ, রেলেভেন্ট শব্দ, অ্যাডভান্স শব্দ ইউজ করতে পারছেন নাকি, সেগুলোর উপর মার্কিং রয়েছে। কোনো নির্দিষ্ট অ্যাকসেন্টে কথা বলার উপর কিন্তু মার্কিং নাই। তাই আমরা অ্যাকসেন্ট নিয়ে ভয় পাবো না, আমরা যেই চারটা ক্রাইটেরিয়ার কথা বলেছি এই চারটা ক্রাইটেরিয়ার উপর কাজ করব যাতে করে আমাদের স্পিকিং টেস্টটা আমরা ভালো মতো দিতে পারি। আশা করি আজকের এই ভিডিওটার পর আপনারা ওভারঅল স্পিকিং টেস্টে যতগুলো পার্ট আছে সবগুলো পার্ট সম্পর্কে ধারণা পেয়েছেন, কিভাবে স্পিকিং টেস্ট মার্কিং করা হয় সেটা নিয়েও আইডিয়া পেয়েছেন। ভবিষ্যতে আপনারা যদি কখনো স্পিকিং টেস্ট দেন আপনাদের স্পিকিং টেস্ট যাতে ভালো হয় সেই আশায় আজকের ভিডিওটা শেষ করছি।